তো এই নিরামিষ আর আমিষের মধ্যে কি কোনো তফাৎ বা এরকম কোনো ব্যাপার আছে যে এটা চলবে না বা এটা চলবে? যেমনি আমরা মানে অনেকের ক্ষেত্রে থাকে পুজো আচ্চাতে দেখিয়েছি কারো বাড়িতে নিরামিষ হয়, কেউ কারো বাড়িতে আমিষ ঢোকে না, এরকম ব্যাপার থাকে। বেশ এই কুসংস্কার লাইনে গিয়ে সেটা কোনোদিনও সম্ভব নয়। সেটা সম্ভব তাদের হাতেই ছিল। এর আগেও বলেছি, এটা গুরু বামদেব, ত্রৈলঙ্গ স্বামী, লোকনাথ বাবা, এদের মতন সাই বাবা, এদের মতন লোকেদের হাতে ছিল। এটা আমাদের মতন, তাহলে তো আমরা তারাই হয়ে যেতাম গো এখন। সেটাই আমাদের হাতে নেই। আমি এখনো বলি আমাদের হাতে নেই। হাজার ফেসবুক ইউটিউবে চলে এসেছেন কলকি এই অবতার, এখনো অবতার কিছু নেই, আসেনি। এই অবতার আসতে দেরি আছে, আর আমরা কোনোভাবে কোনো অবতার নই। তাই আমাদের দ্বারা ওরকম অধ্যায় থেকে মানুষকে ফিরিয়ে আনা 100তে অ্যাপ্রক্সিমেট 100 ভাগই হচ্ছে অবাস্তব। আজ এই মুহূর্তে তোমার মৃত্যুর হিসেব হচ্ছে, তুমি সঠিকভাবে যদি ক্রিয়া করো তাহলে তোমার সেটা পরিবর্তন হতে পারে। আবার আমরা যদি যেখান থেকে মৃত্যুর হিসেব করছি এবং এই মৃত্যুর হিসেব থেকে বাঁচাবার জন্য যে অধ্যায়টা এসেছিল, সেই অধ্যায়তে যদি আমরা যাই তাহলে আমরা মার্কেন্ড ঋষির গল্পে যাই। তো মার্কেন্ড ঋষির অল্প বয়সে মৃত্যুযোগ ছিল। নতুন বছরে নতুন রেশ, মেডিটেলিজম ইআইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সুপর্ণা। মানুষের জীবন বড়ই অনিশ্চিত। কথাতেই আছে নিঃশ্বাসের বিশ্বাস নেই। যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণই সব ঠিক আছে। নিঃশ্বাস যে কখন বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারে না। আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। যেরকম নানা রকম অসুখ বিসুখের মধ্যে আমরা থাকি। একটা থাকে দৈহিক অসুখ বিসুখ, যেটা আমাদের বয়সজনিত হয়ে থাকে। কিন্তু কিছু অসুখ বিসুখ আছে যার কোনো সায়েন্টিফিক রিজন আমরা খুঁজে পাই না, বিজ্ঞানে তার কোনো ব্যাখ্যা আমরা পাই না, কিন্তু তাও সেটা অসুস্থতা। সেটা কিভাবে হয়? সেটা হয় তন্ত্রের দ্বারা। তো বেশি দেরি না করে এই বিষয় নিয়ে আলোচনা করতে সরাসরি চলে যাব আমাদের অশোক মহারাজের কাছে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটেলিজম ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। তো আমরা যেরকম শুনি যে অনেক সময় যে মানুষ অসুস্থ, কিন্তু নানা রকম টেস্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। তো সেটা কেন, মানে কিসের জন্য, কিরকম ভাবে? প্রথমত, যখন আমরা এই ধরনের জিনিসটাকে পাই, তো সবার আগে আমরা কি বলি, আগে ডাক্তারের কাছে যাও, টেস্ট করো, সবকিছু ঠিক আছে কিনা, ধরা পড়ছে কিনা দেখো। যখন ধরা পড়ে না তখন আমরা সেটা কাটাছেড়া শুরু করি। কিন্তু এই কাটাছেড়ার আগেও মানুষের হরোস্কোপ দেখলে, মানুষকে দেখলে, তার হাত দেখলে বোঝা যায় যে তার উপর এই যে অসুখটা, সেটা কি জোর করে চাপিয়ে দেওয়া কিনা। আর এই জোর করে চাপিয়ে দেওয়া অসুখটা আসে তন্ত্রোক্ত পদ্ধতিতে, তন্ত্রের মাধ্যমে, যাকে আমরা তন্ত্রের ভাষায় কৃচ্ছকর্ম বলি, বা খারাপ কাজ বলি, বা মারণ ক্রিয়া বলি, ব্যাধিকরণ ক্রিয়া বলি, যে ধরনের ক্রিয়া বলি না কেন, এই ক্রিয়াগুলো চাপিয়ে দেওয়া হয় মানুষের ওপরে। যার দরুন মানুষের যখন চিকিৎসা হয় তখন অসুখটা বোঝা যায়, কিন্তু তার রিপোর্টে সেই অসুখটা ধরা পড়ে না। আর রিপোর্টে অসুখটা যখন ধরা পড়বে না কিন্তু অসুখটা রয়েছে, তখন তুমি জেনে নিও যে তোমার ওপর এই ধরনের তন্ত্রক্রিয়ার প্রয়োগ হয়েছে। এই ধরনের তন্ত্রক্রিয়ার প্রয়োগের জন্য তোমার এই অসুস্থতা দিনের দিন মানুষের উপরে বাড়তে শুরু করেছে। এবার তার সাথে সাথে তুমি দেখবে এখানে এই যে অসুখ নিরাময় ক্ষেত্রে প্রচুর মানুষ তান্ত্রিকদের কাছে যায়। আমার কাছেই শুধু একা আসে দুনিয়াতে, আমি একাই তান্ত্রিক এ তো নয়, প্রচুর মানুষ আসে। কিন্তু মানুষের
আসার সময়টা তুমি দেখবে শেষ বেলায় গিয়ে শেষ মুহূর্তে অ্যাকচুয়ালি বুঝতেই তো দেরি হয়ে যায়। না না, বুঝতে দেরি নয়, তাদের নিজের ক্ষেত্রে সব থেকে বড় বিষয় উপলব্ধি, এই ও ঠিক হয়ে যাবে, আর দুদিন বাদে ঠিক হয়ে যাবে। সব দুয়ার বন্ধ হলে তন্ত্রের দুয়ারে যায়, এক। Exactly. দ্বিতীয় হচ্ছে সিমটম তার অনেক আগে থেকেই দেখা যায়, কিন্তু আমরা সিমটমটাকে ইগনোর করতে থাকি। কোনো মানুষের জীবনে যদি তন্ত্রের দ্বারা ক্ষতি হয় তাহলে সে অনেক আগের থেকেই সেটার কিছু না কিছু আভাস পাবে, কিন্তু আমরা ইগনোর করতে থাকি, আর ইগনোর করতে থাকার ফল সেই অসুখ তোমাকে ঘিরে ধরে। আর এই অসুখ ঘিরে ধরে তারপরে যখন আসে তখন 2-4 দিনের মধ্যেই তার দুনিয়া পাল্টে দিতে হবে, আর সেটা সম্ভব হয়ে ওঠে না। সবকিছুর জন্য প্রচুর মানুষই ভাবে যে আমি 4 দিন এটা করলাম হয়ে গেল, আমি পাঠ করলাম গিয়ে হসপিটালে গেলাম, সে জানতে হয়ে ফিরে চলে আসবে। অমুকে কোমায় আছে, 4 দিন পাঠ করব, সে কোমা থেকে বেরিয়ে চলে আসবে। এটা কি সত্যি সম্ভব? এই মামার বাড়ি নাকি? হ্যাঁ, এই কি ওই আমার ভাই বলতো লুচি চিনি নাকি? এই তো লুচি চিনি না, এটা তন্ত্র, তার প্রয়োগ আর তার সঠিক প্রয়োগের মাত্রা। তো তার প্রয়োগ এবং তার প্রয়োগের মাত্রার একটা ল থাকে, সেই ল অনুসারে তোমাকে করতে হবে। আমি তোমার ঘরে গেলাম আর বললাম দাও খেতে, আর খেতে দেওয়ার সময়টুকু আমি তোমাকে বাড়ার সময়টুকু দেবো না, তুমি আমাকে খেতে দাও কিভাবে দেখি? সেটা অবশ্যই। তুমি একটি রেস্টুরেন্টে গিয়ে বলো দাদা আমার এই অর্ডারটা দিন, বলেই বলে এক্ষুনি দিন, সে তক্ষুনি দিতে পারবে? কখনো রেডি থাকে না। চলো রেডি আলা মালি মুদি দোকানে গিয়ে বলার সাথে সাথে দিয়ে দিতে পারবে? না, কেন পারবে না? মাপবে, বা যদি অন্য কোনো দোকানে অর্থাৎ লোক থাকে, কিছু হ্যাঁ, জিনিস সময় প্রডিউস করার জন্য সময় নেবে, লাগে। একদম। তো সে সময়টা তখন তাকে দিতে হবে। ঠিক সেই রকমই এই তন্ত্রোক্ত পদ্ধতিতে কোনো মানুষের জীবন পাল্টাতে গেলে সেখানেও সময় দিতে হবে। তুমি শেষ নিঃশ্বাসের সময়ে এসে ভগবানকে ডাকবে, আর ভগবান এসে জবাত করে লাভ দিয়ে তোমার সেই প্রিয় মানুষকে বাঁচিয়ে নিয়ে চলে আসবে, এটা হবে। হ্যাঁ, কিছু মানুষের আক্ষেপ যে আমি আমার বাবা কিংবা মা কিংবা বাড়ির লোক হসপিটালে আছে, আমি বাড়ি থেকে মন্ত্র পাঠ করে যাচ্ছি অথচ কিছু হয়নি, সেটা ভগবানের উপর তাদের আক্ষেপ। এটা ভগবানের উপর আক্ষেপ আসার একটা জায়গা আছে। দেখো, সন্তান বা আমার প্রিয়জন এই ধরনের অবস্থায় রয়েছে, সেখান থেকে আমি মানসিক আঘাত পেলাম, সেটা মানসিক আঘাত পেলাম, এটা তার কষ্ট, তার জায়গা, সেই কষ্টটা ভাগ করা যায় না। কিন্তু নিয়ম তো নিয়ম, নিয়ম মেনে তোমায় চলতে হবে। তুমি যদি নিয়ম মেনে না চলো তাহলে তুমি কোনো ফল সেখান থেকে পাবে না। তো নিয়ম মেনে চললে তবে তুমি সেখান থেকে ফল পেতে পারো। কিন্তু এই যে বেঁচে ফিরিয়ে আনার ক্ষেত্র বা যে কোনো প্রয়োগের ক্ষেত্র, সবার একটা জিনিস মাথায় রাখতেই হবে সবাইকে, যে এই প্রয়োগের জিনিস একবার করেই ফল প্রদান করবে, বারবার নয়। আচ্ছা, ধরে নাও মহামৃত্যুঞ্জয়ের প্রভাব, মৃত সঞ্জীবনের প্রভাব বা অমৃত কলস, এদের প্রভাব ধরে নিই আমরা, যদি বারবার দেয় তাহলে সেই মানুষটার তো আর মৃত্যু যোগই আসবে না, অমর হয়ে যাবে, তাই না? সেটা সম্ভব না। তাই কোন ক্রিয়াই একের অধিক বার একটি মানুষের ওপর প্রভাব পুরো বিস্তার করে না। আচ্ছা, সেই প্রভাব তুমি একবারই বিধির লিখনকে পাল্টাতে পারো, বারবার না। আজ এই মুহূর্তে তোমার মৃত্যুর হিসেব হচ্ছে, তুমি সঠিকভাবে যদি ক্রিয়া করো তাহলে তোমার সেটা পরিবর্তন হতে পারে। আবার আমরা যদি যেখান থেকে মৃত্যুর হিসেব করছি এবং এই মৃত্যুর হিসেব থেকে বাঁচাবার জন্য যে অধ্যায়টা এসেছিল, সেই অধ্যায়তে যদি আমরা যাই তাহলে আমরা মার্কেন্ড ঋষির গল্পে যাই। যে মার্কেন্ড ঋষির অল্প বয়সে মৃত্যুযোগ ছিল, তার এই মৃত্যুযোগ থেকে বাঁচবার জন্য তিনি ঋষি মুনিদের কাছে জিজ্ঞেস করেন, সলা পরামর্শ করেন এবং সেখানে জানতে পারে মহামৃত্যুঞ্জয় জপ করলে তিনি এই বিপদ থেকে উদ্ধার হবেন, অকাল মৃত্যুযোগ কাটবে।
এই বর্ণনাতে যেখানে রয়েছে তিনি কন্টিনিউ সেই জব কন্টিনিউ করে গেছেন যতক্ষণ না সেই মৃত্যু যোগ কেটেছে। আচ্ছা। তাহলে আমি 100 বার পড়ে 108 বার পড়ে 1008 বার পড়ে চলে যাবো, ব্যাস হয়ে গেল, তাহলে তো এটা হবে না। তোমাকে সেই যোগ কাটাতে গেলে কন্টিনিউ তার নামের জব করে যেতে হবে একজনকে, কন্টিনিউ সেই মেনটেন করে করে যেতে হবে, তবে গিয়ে তুমি সেটা ফল পাবে। তো নিয়ম আছে, অবশ্যই। এই ধরতক্তা মার পেরেক এটা সবাই ভাবে তন্ত্রের, কিন্তু তন্ত্রে ধরতক্তা মার পেরেক ব্যাপারটা কোনোদিনও হয় না। তন্ত্রের নিয়ম নিয়ম, তাকে সঠিকভাবে যদি দিশা দশা দেখানো যায় তাহলে তার থেকে রেজাল্ট পাওয়া যায়। তাই কোনোভাবেই কোনো লিমিটেশন নেই যে এতদিনের মধ্যে এই কাজটা হয়ে যাবে। কাজটা হয়ে যাবে, যতক্ষণ না হবে ততক্ষণ অবধি তোমাকে সেটা কন্টিনিউ করে যেতে হবে। যেটা মার্কণ্ডেয় ঋষির ক্ষেত্রে থেকেই, অর্থাৎ ঈশ্বরেরা ঋষি মুনিরাই সেটাকে আমাদের সামনে তুলে ধরে গেছেন যে আপ টু রেজাল্ট কন্টিনিউ প্রসিডিওর চলতে থাকে, অর্থাৎ সেটা কন্টিনিউ ভাবে চলতে থাকবে, তবে গিয়ে এই দুর্ঘটনার হাত থেকে তুমি বেঁচে বেরোতে পারো। কিন্তু সেটা একবারই, বারবার হবে না। তুমি ভাবলে আজকে বেঁচে গেলাম, আবার 10 মাস পরে, 2 বছর পরে, 10 বছর পরে আবার এলো, আবার করলাম, এরকম করতে করতে তুমি আবার গোল 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 গোল, সে ঘোড়াটা সম্ভব নয়। আচ্ছা, এই যে মানে উনি যে যার যদি মহামৃত্যুঞ্জয় জাপ করে বা কিছু করে, তো সেটা কি রোগীকে করতে হবে বা রোগীর বাড়ির লোক করলেও হবে? এখানে তোমাকে ঠিক রোগী যদি করতে পারে তাহলে খুব ভালো, 100% রোগীকেই করতে হবে। আচ্ছা। যার ক্রিয়া যার খাবার তাকেই খেতে হবে, যার ক্রিয়া তাকেই করতে হবে, যার ক্রিয়া তাকেই বসতে হবে। সেই কারণে দেখবে আমি বারবার বলি, যজ্ঞে যার ক্রিয়া তাকে আসো, সে আসো, বসো, আমাকে ধরে থাকো। এবার প্রশ্ন হলো, যিনি কোমাগ্রস্ত অবস্থায় রয়েছেন কিংবা ভীষণ অসুস্থ রয়েছেন, তিনি জাপ করবেন কি করে? এটা একটা প্রশ্ন। তাহলে তার দুটি অধ্যায় আছে। একটি অধ্যায় হচ্ছে তার বাড়িতে কন্টিনিউ তার জন্য ব্রাহ্মণরা বা কেউ জাপ করে যাবে কন্টিনিউ প্রসিডিওরে, আর ওখানে বসে তাকে ছুঁয়ে জপ করতে হবে। এবার যদি সেটা হসপিটালে হয়, যদি সেটা সম্ভব না হয়, কেন হসপিটালে দেখতে যাই না আমরা? রোগী দেখতে যাই তো, রোগী দেখতে যাই তো, রোগী দেখতে গিয়ে আমাকে টাচ করতে দেন, আমরা বেডে বসি না, বেড ছুঁয়ে থাকি না, রোগীকে একটুখানি গায়ে হাত পা দিই, ব্যাস যে কোনো অঙ্গের যে কোনো জায়গায় তার বেডকে ধরে তার নামে সংকল্প করে, ওই না কেঁদে ফেঁচফেঁচিয়ে, না গাল গল্প করে, কিছুই বুঝলাম না, আমরা রোগী দেখতে যাই, কিছুই বুঝি না, রোগী দেখতে যাই। রোগী কোমার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আমরা রোগী দেখতে যাচ্ছি, কি লাভ? পালা করে যাই আমরা, জানো তো, এই গিয়ে এই তুই দেখে তারপরে আমি যাবো, তুই এলি আমি যাবো, কোনো কাজের কাজ কিছুই হয় না। ও দেখতে যাওয়ার থেকে না দেখতে যাওয়া ভালো, কিন্তু সমাজ বলে দেখতে যেতে হয়। এইখানেতে দেখতে যাওয়ার ক্ষেত্রে কেউ গিয়ে যদি তার জন্য জব করে, তাহলে কিন্তু একটা চান্স তৈরি হয় বেরিয়ে আসার। বিধি লিখে দিয়েছে ঠিক আছে, লড়তে অসুবিধা নেই, সবসময় সাকসেস আসবে এর কোনো মানে নেই। তাই যে জব করে গেছেন তিনি সাকসেস পাবেন এটা নয়, সাকসেস পাননি অর্থাৎ পরীক্ষায় ফেল করেছি মানে পড়াশোনাটাই নেই, ভোগাস, তুই ভোগাস, তোর জন্মটাই বৃথা। তুই বেটা 2 দিন জব করেছিস কেন? তার আগের দিয়ে জব করিসনি কেন? যে মানুষটা কমায় যাবে সে তো রাতারাতি কমায় যায়নি, তার আগে অসুস্থ হয়েছে, তাহলে কন্টিনিউ সেটা করিসনি কেন? হাগা পেয়েছে, পিছনে গুয়া বেরিয়ে এসছে, তারপরে তুমি বেটা বাথরুম খুঁজছো কোথায় আছে, তো সেরকমই হবে না, প্যান্টের মধ্যেই হবে, আর বাথরুম অব্দি যেতে হবে না তোমাকে, দুর্ঘটনাটা তুমি নিজেই ঘটাবে। তুমি বেটা কাজের কাজ করলে না, তুমি ভগবানকে বলে দিচ্ছ, ঈশ্বরকে বলে দিচ্ছ, সেই অদৃশ্য শক্তিকে বলে দিচ্ছ ভোগাস। 1, 2 তুমি কতটা সেইটাকে আনতে পারার ক্ষমতাধারী ভাই। আমি রাঁধতে পারি না, আমি ভাত উদ্ধার করতে পারি না, তাহলে ভাত ভোগাস, সেটাই, তাই না? আমি চাউমিন বানাতে পারি না, তাহলে চাউমিন ভোগাস। যা আমি পারি না তাই ভোগাস। এরকম মানুষের থেকে দূরে থাকা ভালো। তন্ত্রের মাধ্যমে মানুষের শরীর স্বাস্থ্যকে
কিছুটা সুস্থ করা যায়, কখনো পুরোটা সুস্থ করা যায়। তার আবার বিভিন্ন রকম পদ্ধতি আছে, যেরকম আমাদের পদ্ধতি, যেটা যদি আমরা এমনি তন্ত্রোক্ত শক্তিমতের পদ্ধতিতে যাই, সেখানে চালান ক্রিয়া হয়, জপটা কিন্তু মাস্ট। জপ না হলে কিন্তু কোনো কর্মের সাফল্য সেই মাত্রায় আসবে না, জপটা থাকছেই। আচ্ছা। কিন্তু তার মধ্যে দিয়ে বিভিন্ন রকম উপযোগিতা তৈরি করা হয়, চালান ক্রিয়া হয় বিভিন্ন রকম। সেই চালান ক্রিয়ার মাধ্যমেও রোগকে, আমরা এর আগেও করেছি যে রোগকে চালান করার চেষ্টা করা হয়, বা তার অরা সার্কেলটাকে চেঞ্জ করার চেষ্টা করা হয়, যেখানে পজিটিভ অরাতে গিয়ে সে আবার রোগ থেকে বেরিয়ে আসতে পারে। এটা আমরা করি, কিন্তু শেষ মুহূর্তে লাইনে সেটা সম্ভব গিয়ে না। সেটা কোনোদিনও সম্ভব নয়। সেটা সম্ভব তাদের হাতেই ছিল, এর আগেও বলেছি। ওটা গুরু বামদেব, ত্রৈলঙ্গ স্বামী, লোকনাথ বাবা, এদের মতন সাই বাবা, এদের মতন লোকেদের হাতে ছিল। এটা আমাদের মত, তাহলে তো আমরা তারাই হয়ে যেতাম গো এখন। সেটাই। আমাদের হাতে নেই, আমি এখনো বলি আমাদের হাতে নেই। হাজার ফেসবুক ইউটিউবে চলে এসছেন কলকি এই অবতার, এখনো অবতার কিছু নেই, আসেনি। এই অবতার আসতে দেরি আছে, আর আমরা কোনোভাবে কোনো অবতার নই, ঠিক আছে? তাই আমাদের দ্বারা ওরকম অধ্যায় থেকে মানুষকে ফিরিয়ে আনা 100তে অ্যাপ্রক্সিমেট 100 ভাগই হচ্ছে অবাস্তব। অবস্থা। আমরা চেষ্টা করতে পারি, রেজাল্ট কখনো কখনো বেরিয়ে যায়, বেরোয় না এরকম না, আমার হাতে বেরিয়েছে। কিন্তু আমি এখনো মানি যে এখান থেকে বার করাটা পুরোটাই অসম্ভবকর ব্যাপার। আমরা লড়াই করতে পারি, যেখানে ঈশ্বর কখনো কখনো আশীর্বাদ প্রদান করে দেন, কারণ আমরা একটা সময় পেয়ে যাই, সেখানে ক্লিক হয়ে যায় ব্যাপারটা, সেখান থেকে সে আবার রেস্কিউ করে চলে আসে। আচ্ছা, এই যে চালান যেটা বলছেন, তো সেটা কি দেবদেবীকে দিয়ে হয় না উপদেবীদের বা উপদেবতাদের দিয়ে দেওয়া হয়, কি দিয়ে হয় সেটা? চালান ক্রিয়া হচ্ছে আরজি জানানোর আচ্ছা পার্ট। আচ্ছা। এবার এই আরজি জানানোর সঙ্গে আমার ধারণাতে আমি যে পদ্ধতিতে ঈশ্বরকে জানাই বা অদৃশ্য শক্তিকে জানাই, সেই পদ্ধতিতে খাবার দাবার ব্যাপার থেকে যায়। আচ্ছা। এবং আমার পদ্ধতিটা একদম সিম্পল পদ্ধতি, যা প্রতিনিয়ত লোকে তার ঘরেতে করে। দুপুরবেলা হোক, সন্ধ্যেবেলা হোক, যখন ঠাকুর পুজো দাও তখন দাও না একটু নকুল দানা, দাও না, তো ফল দেয়, মিষ্টি দেয়, যা যেরকম। তা আমার পদ্ধতি সেই তো খাবার দেওয়াই, খাবার দেওয়া, তার সঙ্গে তাকে ডেকে, তার কাছে ডেকে মানে তার কাছে নিজেকে নিয়োজিত করে, তাকে স্মরণ করে আরজিটা জানানো, যে ওনাকে সুস্থ করে। যে কাজই হোক, যে কাজ, শুধু সুস্থের জন্য আমরা বলছি না, যে কাজ, সেটা বশীকরণও হতে পারে, সেটা বিদ্বেষণও হতে পারে, সেটা কারোর জন্য আবার ব্যাধিকরণ, মানে জোর করে কাউকে রোগ দানও হতে পারে, আবার কাউকে রোগ দানের হাত থেকে বের করাও। তো গল্পটা হচ্ছে আরজিটা জানানো। এই আরজিটা জানাতে গিয়ে আমরা বিভিন্ন পদ্ধতি, মিডিয়া মানে মিডিয়েটরকে ব্যবহার করে থাকি। যেরকম ধরো, আমরা যদি একটুখানি সোল, আত্মার উপরে যাই, তাহলে মানুষের পরটির মাধ্যমে, অর্থাৎ মানুষের যে মাথা আছে তাকে জাগরণ করে, তার মধ্যে জিনিস দিয়ে, তার ছবি দিয়ে, আমাদের মনের ইচ্ছে, যেটা আমরা যে কাজটা করছি সেটা লিখে, মন্ত্র লিখে, সেই করটিটাকে জাগিয়ে, সেটাকে কারণ দিয়ে স্নান করিয়ে, সিগারেট দিয়ে, এই রক্ত দিয়ে, তিলক দিয়ে, তার উপরে মন্ত্র জপ করা হয়, তার সামনে খাবার দেওয়া হয়। তো একটা পদ্ধতি থাকে। কখনো কখনো আবার যেরকম ধরো হাড় আছে, হাড়ের মাঝখানে যন্ত্রম ঢুকিয়ে, তার ছবি ঢুকিয়ে, সেখানে জাগিয়ে সেটার একটা করা হয়। কখনো শ্মশান চলে গেলাম আমরা, শ্মশানে খাবারটাকে পসার বলা হয়, পসারকে বিস্তার করে তারপর আমরা ডাকা শুরু করলাম, ধূপ দিয়ে চারিদিকে হচ্ছে তোমার সুগন্ধি দেওয়া হলো, কাঁচা কারণ দেওয়া হলো, ছেটানো হলো পুরো চারিদিকে, পুরো এনভায়রনমেন্ট তৈরি করা হলো। যেরকম আমরা বাড়িতে ধূপ মোমবাতি ধরে, এরকম এনভায়রনমেন্টকে তৈরি করা হয়, এনভায়রনমেন্টকে তৈরি করা হলো, তৈরি করে দেন তারপরে ডাকা হলো, সব সাজিয়ে গুজিয়ে প্রসার করে তারপর তাকে ডাকা হলো। এবার আমরা বিশেষ মন্ত্রের দ্বারা যখন মনে অনুভব করি, আমরা কখনো কেউ দেখতে পায়, কখনো অনুভব করে যে তার আইডেন্টিটি উপস্থিত হয়েছে কিছু, তখন তাকে জানানো, আরজি জানানো হয় যে তুমি এসছো, গ্রহণ করো এই খাবারটা। সে তার পছন্দের এই খাবারটার ব্যাপারে কিন্তু তোমার ইন্ডিভিজুয়াল ভাবেই চলে, কোনোভাবে ওই প্যাকেট সিস্টেম নেই।
কারণ হচ্ছে এখানে যিনি কাজ করতে এসছেন, হুম, বলা হয় তাকে যে অমুক এই নাম, এই মা বাবা, এই গোত্র, অমুকের এই সমস্যা, হুম। সে তার বডি ওয়েট অনুসারে তোমাকে এই খাবার দিয়েছে, তার পছন্দের অনুসারে তাকে মাছ দিয়েছে, এই মাংস দিয়েছে, এই ডিম দিয়েছে, এই চাল ডাল হেনা তেনা হাবি জাবি যা যা আছে সব তার বডি ওয়েট, হাতের কষে চালের ওজন, তার পছন্দের মাছ, এগুলোর অনুসারে তোমাকে দিয়েছে, তুমি এটা গ্রহণ করো। হুম, তার বদলে তাকে এই সমস্যাতে পড়েছে, এই সমাধানটা চাই, সেই সমাধানটা করো। হুম। তো এটা আর একটা চালান পদ্ধতির মাধ্যম। তো এই চালান পদ্ধতিতে আমরা কখনো ছবির ব্যবহার করি, তার ব্যবহার করা কাপড়, চুল, নখ, এগুলোর যে ডিএনএ সিস্টেম আছে সেগুলোর আমরাও ব্যবহার করে থাকি। এখানেতে মাছও যায়, মাংসও যায়, ডালও যায়, চালও যায়, ডিমও যায়। তো এখানে সব কিছু মিলিয়ে মিশিয়েই খাবারগুলো, অর্থাৎ রাজসিক তামসিক সব ধরনের খাবারের এখানে ব্যবহার কিন্তু হয়। আচ্ছা, এই যে খাবারের কথা বলছেন, তো শুনেছি যে খাবারের মধ্যে কিছু দিয়ে বশীকরণ করা হয়, যে বশীকরণের ব্যাপারটা, তো এই যে মাছ মাংস ডিম বা অন্য কিছু খাবার, এর মধ্যে দিয়েই কি বশীকরণ করা হয়? এই যে আমরা এতক্ষণ কি করছিলাম, প্রেতের চালানের মধ্যে খাবারের কথা বলছিলাম, যে খাবার দেওয়া, আবার এই খাবারের মাধ্যমে এখানেও কিন্তু একটা চালান, বশীকরণের যে অধ্যায়কে আমরা প্রয়োগ করছি সেখানেও কিন্তু চালান প্রয়োগ হচ্ছে। আচ্ছা। যে খাবারের মাধ্যমে তুমি যে কোনো জিনিস আমরা বশীকরণে প্রয়োগ করছি, হুম, কিন্তু আমাকে বুঝতে হবে আমি কি ক্রিয়া করছি। আমরা যদি এখন বশীকরণ নিয়ে আলোচনা করি তাহলে এক ধরনের খাবার যাবে, আমরা যদি এটাকে এই মারণ বিদ্বেষণ এই ক্রিয়াতে যাই তাহলে আর এক ধরনের খাবার হবে, যেরকম মানে রেজাল্ট ভালো হবে। মারণ বিদ্বেষণের জায়গায় গেলে মাছ মাংসের মধ্যে যদি দেওয়া হয় মারণ ক্রিয়া, ব্যাধিকরণ ক্রিয়ায়, তাহলে খুব ভালো হয়। এবার যদি বিদ্বেষণে যাই তাহলে ওই নিম পাতা ভাজা ভাজা এসবের মধ্যে গেলে, মাছ মাংসের মধ্যে গেলে সেকেন্ড অপশনে এটা ভালো হবে। কিন্তু বশীকরণের ক্ষেত্রে আমরা যদি যাই তাহলে এই খাবারের ক্ষেত্রে যে বশীকরণের খাবার রয়েছে সেটার ক্ষেত্রে আমরা মিষ্টি জাতীয় দ্রব্যের ওপর থেকে গেলে খুব ভালো হবে। এটা কিন্তু একটা চালান প্রক্রিয়া। আচ্ছা। এবার এইটাতে অনেক রকমের ব্যাপার আছে বশীকরণের খাবারের মাধ্যমে, যেরকম হচ্ছে দম করে বশীকরণ আছে, আচ্ছা। ঠিক আছে, সামগ্রিক বশীকরণ আছে। আচ্ছা। এবার আবার সামগ্রিক বশীকরণে দমকরণ বশীকরণ একসঙ্গে মিশ্রিত করে একটা আছে। মানে এই দুটোর মানে কি আর ডিফারেন্স কি? দম করে বশীকরণ হচ্ছে মন্ত্র জপ করছি, ফুক মারছি, দেন তৈরি চললো খাবার। জলের মধ্যে আমরা জল ছাড়িয়ে দেব, পরে দিন একটু জলটা, তো এটাও তো একটা চালান, দম করা হচ্ছে। আচ্ছা। তো আমরা খাবারের মধ্যে যেমন সন্দেশের ওপরে, চিনির ওপরে, নুনের ওপরে দম করে বশীকরণ চলছে, ঠিক আছে। এবার যদি আমরা চলে আসি লবঙ্গের ওপরে, সুপুরির ওপরে, এগুলো দিয়ে বশীকরণ হয়। হ্যাঁ, এগুলোর মধ্যে সামগ্রিক দিয়ে তৈরি করে তারপর দম করে বশীকরণ করা হয়। আচ্ছা। অর্থাৎ আগে তাকে দম করা হলো, দম করে আমি তোমাকে দিলাম, বিশেষ সময় সেই জিনিস তৈরি হবে, তৈরি হবার পর সেই জিনিসতে আবার তুমি মন্ত্র জপ করলে, যতক্ষণ না খাওয়াচ্ছ ততক্ষণ অব্দি মন্ত্র জপ করে তাকে জীবিত করে রাখছো, তারপর তাকে খাওয়ানোর সঙ্গে মিশিয়ে তাকে খাওয়ানো। কিন্তু একটা বিষয় সবসময় মাথায় রাখতে হয় যে যখনই কোনো চালান চলে খাবার, তখন সেই খাবার যেন গরম না থাকে। গরম না থাকে? আচ্ছা। সে খাবার উনুনে যেন না ওঠে। আচ্ছা, মানে যদি ধরে নিলাম তাহলে কেউ বশীকরণ করে খাবার পাঠিয়েছে কারো বাড়িতে, সেই খাবারটা যদি কোনো কারণে গরম করে খাওয়া হয় তাহলে সেই বশীকরণটা কেটে যাবে। বহু বাড়িতে দেখবে আগেকার দিনের, এখনকার তো মেয়েরা কিছু জানেই না, যা বলবো দেখবে 100% মেয়েরা জানে সেটা, মানে এই মুহূর্তে। আগেকার আমাদের মা, দিদিমা, ঠাকুমারা দেখতে রান্না করার পর খাবারটা নামানোর আগে ওই কড়াইতে উনুনে দিত আর গরম খুন্তি করে খাবারটা দিত তো। আমার মাকে দেখেছি, কিন্তু নিজেরা করি না। না, আমি করি।
এবং যেহেতু নিজেরা করা করি হয় না, না কিছু কিছু। এই যে বেসিক নিজেরা করি না, তার একটাই কারণ হচ্ছে আমরা তাদের কাছ থেকে সেগুলো অ্যাডপ্ট করি। Adopt করি। এই অ্যাডাপ্ট না করার দরুন কি হচ্ছে, আমরা কোথাও না কোথাও আন্ডারে বারবার পড়ে যাচ্ছি। তারা ওটাকে ব্যবহার করতে হচ্ছে ওই যে বায়ু চলা, নজর চলা, আবার দম করা চলা, এই চলাগুলোকে কাটানোর জন্য, বা কেউ কোনো কিছু দিয়ে গেল কিনা, এই যে গল্পগুলো, এই চলাচল অর্থাৎ এই নেগেটিভ এনার্জিকে আটকানোর জন্যই ওই অগ্নিতে সমর্পণ করা, আবার অগ্নিকে গরম করে ওখানের মধ্যে দেওয়া। দেওয়া। তাতে দেখবে এখানে যদি কোনো খাবারে নজর লেগে যায়, করে দেখবে সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে। আচ্ছা সেই কারণে তন্ত্রের কোনো জিনিসকে অগ্নিতে তুললে তার পাওয়ার কমতে শুরু করে দেয়, তা নষ্ট হতে শুরু করে। আচ্ছা তো এই খাবারের মাধ্যমেও কিন্তু চালান যায়, আর চালানগুলো বশীকরণের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় খাবারের মাধ্যমে। বশীকরণের অনেকগুলো ভাবেই পার্ট আছে, কিন্তু খাবারের মাধ্যমে চালান করে বশীকরণ করা যায়, এবং সেই বশীকরণ কিন্তু খুব সলিড ভাবে হয়, আচ্ছা খুব সলিড ভাবে সেই বশীকরণ হয়, এবং আমি সেটাকে মেনটেন করারও চেষ্টা করি। সেই কারণে, কারণ যতক্ষণ না মানুষ কাছে আসে, আমি মনে করি খাওয়ানো ছাড়া সলিড ভাবে বশীকরণ বা স্থায়ী বশীকরণ করা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে যদি কেউ দূরে থাকে, মানে এখানে আমার কাছে বর্তমান নয়, সামনে নেই, কিন্তু আমাকে তাকে বশীকরণ করতে হবে বা কাছে আনতে হবে, সেক্ষেত্রে তাহলে কি আমি তো তাকে খাওয়াতে পারছি না, তাহলে কি বশীকরণ হবে না? হ্যাঁ, বশীকরণ হবে। সেই বশীকরণ তোমাকে বুঝতে হবে যে সেটা কি। একজন তান্ত্রিক, একজন সাধক, তার কাছের ভাব আলাদা, ক্লায়েন্ট, যজমান, যাত্রী, তার কাছে ভাব আলাদা। আচ্ছা তোমার কাছে লাগছে সেটা বশীকরণ, কিন্তু একজন সাধকের কাছে সেটা আকর্ষণ। আচ্ছা, মানে টেনে নিয়ে আসা তারপরে খাওয়ানো। টেনে কাছে যতক্ষণ না আসবে ততক্ষণ অবধি দুটো ক্রিয়া চলতে থাকে, আকর্ষণ, সম্মোহন। মোহিনী ক্রিয়া, আকর্ষণ ক্রিয়া, মোহন ক্রিয়া, আকর্ষণ ক্রিয়া, এই দুটো ক্রিয়া ততক্ষণ চলতে থাকবে। আচ্ছা এর সাথে সাথে আস্তে আস্তে সেই মানুষ কাছে আসবে, কাছে আসার পর তারপর গিয়ে তাকে খাইয়ে 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 পূর্ণ মাত্রায় বশীভূত, অর্থাৎ স্থায়ী বশীকরণে রূপান্তরিত হবে। এবারে এটা যখন দূরে থাকে তখন আবার সেই চালান চলে গেল, তার ছবি, তার পুতুল, এগুলোকে বানিয়ে সেই আবার কঙ্কালের মুখে ঢোকাও, কঙ্কালের কপালে আবার রক্তের ফোঁটা দাও, আবার তাকে কারণ দাও, তার সিগারেট দাও, তাকে জপ করো, এবং কি করছো, তুমি বসে তাকে জানাচ্ছ, সেই এনার্জিটাকে তুমি অনুভব করছো যে সামনে একজন মানুষ আছেন, এই এনার্জি আছে, আমি তাকে জানাচ্ছি। এটা উইশ তুমি কোথায় ছাড়ছো? উইশ ছাড়ছো আমাদের এই ইউনিভার্সের মধ্যে। এই ইউনিভার্সের মধ্যে যখন তুমি ছাড়ছো, তখন কি হচ্ছে, ইউনিভার্স এটাকে ক্যাপচার করে বসে আছে। এবার আমি যখন এটাকে নিয়ে ছাড়ছি, তখন অটোমেটিক ওটা আস্তে 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 তার লক্ষ্যে পৌঁছচ্ছে। কোনো জিনিস একবারে হয় না, একটা মালা একটা ফুলে হয়নি। একটা ফুলে একটা মালা হয় না, কখনো না। ফুলের সমাহার, এবং একের পর এক একের পর এক একের পর এক করতে করতে গিয়ে মালাটা তৈরি হয়। এবার দরকার তোমার এই মালাটা কত বড়, তার উপর নির্ভর করবে তুমি কত দেবে। যদি এইটুকু মালা হয় তাহলে এইটুকুর ফুল একরকম, এত বড় যদি মালাটা হয় তাহলে তার ফুল আর এক রকম। তো সমস্যা যেরকম, সেই অনুসারে তার কন্টিনিউটিটা থাকে, অর্থাৎ কন্টিনিউ করে যাও করে যাও করে যাও, তারপর গিয়ে সেটা একটা আকার নেয়। যেরকম আমরা দূরে থাকা মানুষকে যদি ভাবি যে কাছে আনবো, আমাদের প্রদীপের চালান চলে, প্রদীপের উপরে যন্ত্র তৈরি করা হয়, সেই যন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে সলতে বানানো হয়। যাতে আমরা সলতে তো কি জানি, তুলোর সলতে, কাপড়ের সলতে জানি, সুতোর সলতে জানি, কিন্তু এখানে কাগজের সলতে হয়। আচ্ছা, ওই যন্ত্রম দিয়ে সলতে হবে। কাগজের মধ্যে যন্ত্র পুড়ে ছাই হয়ে যাবে না? সে ছাইও। আচ্ছা, প্রদীপটাও আলাদা,
ওর প্রদীপ কিন্তু এই পোড়ামাটির প্রদীপে হবে না। আচ্ছা, তাহলে ওর প্রদীপ হবে চিনি দিয়ে মাটিকে মেখে সেটা দিয়ে প্রদীপ বানাতে হবে, জল ছাড়া। চিনি দিয়ে মাটিতে মেখে জল ছাড়া, আচ্ছা, মানে চিনি দিয়ে জল বেরোবে যেটা, চিনি দিয়ে জল বেরোবে যেটা, জল দিয়ে চুকে দেখবে তারপরে টালটালে হয়ে গেছে। তেলটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চিনি দিয়ে নুন দিয়ে তো জল এমনি বেরোয়। তো চিনি দিয়ে মাটিকে মেখে জল ছাড়া মেখে সেই দিয়ে তোমাকে বানাতে হবে প্রদীপ। সেই প্রদীপ দিয়ে কন্টিনিউ তোমাকে প্রয়োগ করতে হবে এই যন্ত্রমের। এটা তো তুমি প্রদীপের মধ্যে জ্বালান ক্রিয়াতে গেলে। ঘরার মধ্যে অর্থাৎ কলসির মধ্যে, কলসি একদমে কিনে আনতে হয়, কলসির মধ্যে জিনিস দিতে হয়, কলসির মধ্যে যন্ত্রমঙ্কন করতে হয়, কলসির মধ্যে পাওয়ারকে আনতে হয়, কলসির মধ্যে আত্মা সোল পাওয়ার একে ইনপুট করতে হয়, তারপর সেটা ওখানে বাস করি। অর্থাৎ আমরা যেরকম ঘটে দেবীকে আনার চেষ্টা করি, সেরকম ওই ঘটের মধ্যে ওই ধরনের একটা শক্তিকে আনার চেষ্টা করা হয়। তারপর তাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে থাকো। আচ্ছা, যে মানুষটা ছেড়ে চলে গেছে তোমায়, সেই মানুষটাকে গুটিয়ে 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 তুমি তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসো। এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো, যে মানুষটা তোমায় ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনার জন্য একটা কিলক তৈরি করা, আরো আর একটা ঘোরার মধ্যে করে সেখানে রাখা, আগুন জ্বালিয়ে তাপ দেওয়া যাতে তার মন বিচলিত হয়। মন্ত্র পড়ে আছে, কড়াইয়ের মধ্যে সর্ষে ভাজা আছে, কড়াই খোলা, কড়াই বলা ভুল, খোলা। 1 মুঠা সরষা 12 মুঠা রাই চলে, সরিষা কাউড়ে যায়, কাউড়ে আছে তার বুড়ি, তার কোলাতে সর্ষে ভাজা, সর্ষে করে চরবর, অমুকের মন করে অমুকের প্রতি, আর আমার প্রতি ধর পর। কার আগে কাউড়ি কামাক্ষা মায়ের আগে, কার আগে হাড়ি দিয়ে চণ্ডীর আগে, লাগরে লাগরে লাগ, শীঘ্র লাগ, শীঘ্র লাগ, শীঘ্র লাগ। আমার এই আজ্ঞা যদি নড়ে, শিবের পঞ্চমুণ্ডে বাম পদ থাকে। তো এটা একটা মন্ত্র। তো এখানে আজ্ঞা আছে, এখানে বলা হচ্ছে আমার এই সমস্যা, এই করতে করতে তখন এই খোলার মধ্যে এই সর্ষেকে ভাজা চলবে, ভাজতে থাকবে, ভাজো, কন্টিনিউ ভাজো। এবার তুমি যদি ভাবো আমি একদিন ভেজে এইটাকে দুনিয়া উদ্ধার করে নেবো, সেটা সম্ভব না কখনো। এনার্জি তো, এই এনার্জি তোমার থেকে বেরিয়ে ওর অবধি পৌঁছবে, সেটারও তো একটা ব্যাপার আছে। এটার জন্য রোজ তোমাকে করতে হবে। সেই জন্য বলা হয়, যখন তোমার সময় হবে সেই সময়, কিন্তু রোজ ওই সময়। আচ্ছা, সেই সময় কিন্তু রোজ ওই সময়, মানে সেম টাইম, যেরকম একটা কোনো মেডিসিন খাওয়ার টাইম থাকে যে এই টাইমে মেডিসিন খেতে হবে, এটাও তো একটা মেডিসিন। একদম একদম। এটাও একটা মেডিসিন। এটা তোমাকে মেডিসিন, এই শাস্ত্রের এই বিদ্যাটাও এই রোগেরই মেডিসিন। এইটাকে তোমাকে মেনটেন করেই চলতে হয়, তবে গিয়ে একটি মানুষ বশীকরণের ক্ষেত্রে প্রয়োগ আসে। এবার বশীকরণের প্রকারভেদ আছে, অর্থাৎ সমস্যা, বশীকরণের প্রকারভেদ হয় সমস্যার উপর। সমস্যা যেরকম প্রকারভেদ থাকবে সেই অনুসারে বশীকরণেরও প্রকারভেদ চলে আসে। আচ্ছা, বিদ্বেষণটা কি তাহলে? বিদ্বেষণ, বিদ্বেষণ হচ্ছে দুটো ব্যক্তির মধ্যে অশান্তি বৃদ্ধি করা, মানে বিবাদ করানো। বিবাদ, হ্যাঁ বিবাদ বলতে পারো, অশান্তি বলতে পারো, ঝামেলা বলতে পারো। এই জায়গাটাকে বলা হয় বিদ্বেষণ। কিন্তু এই বিদ্বেষণটা যদি আমরা তন্ত্রের ভাষায় বলি, এটা তো মানে বললাম, তন্ত্রের ভাষায় হলে তখন একজন মানুষ আর একজন মানুষকে সহ্য করতে না পারা। আচ্ছা, ওকে, একে বলে বিদ্বেষণ। আচ্ছা, তাহলে এই বিদ্বেষণের মধ্যে কি বশীকরণের কোনো কাজ আছে? মানে বিদ্বেষণ দিয়ে কি বশীকরণের কোনো কাজ করা যায়? মানে তুমি বলতে চাইছো বশীকরণের মধ্যে কি বিদ্বেষণের প্রয়োগ হয় কি? হ্যাঁ, হয়তো। এটা তো ঝগড়ার জন্য, তো বশীকরণেতে ঝগড়ার কি কাজ? এই যে তোমাকে এই মাত্র কি বললাম, কাজের উপর নির্ভর করে বশীকরণের প্রকারভেদ। ধরো তোমার হাজবেন্ড, আর মেয়েরা নির্দোষ, ছেলেরাই দোষী, আমরা সবসময় বলে এসেছি, তাই হাজবেন্ড হিসেবেই বলি। তোমার হাজবেন্ড তোমার অন ইউর প্রপার্টি, সেই প্রপার্টি যদি বাইরের কোনো মেয়ের সঙ্গে, অফিসে কোনো কলিগের সঙ্গে বা ফেসবুকে কারোর সঙ্গে চ্যাট করতে করতে, গল্প করতে করতে জড়িয়ে পড়ে, তাহলে তুমি কি করবে?
আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে। মানে ওই যার সাথে যুক্ত হয়েছে তার সাথে বিদ্বেষণ করিয়ে আমার দিকে আকর্ষণ করা। তাহলে তোমার কাছে তাকে ফিরিয়ে আনতে গেলে তোমাকে তার সঙ্গে সম্পর্ককে আলাদা ভাঙতে হবে। ভাঙতে হবে একদম। সম্পর্ক কখন ভাঙবে? যখন তুমি সেই মানুষটাকে সহ্য করতে পারবে না। হুম, এই বিদ্বেষণের ক্ষেত্রেও কিন্তু ভাগ আছে, বিদ্বেষণ, বিচ্ছেদন, উচাটন, এটাও ভাগ আছে। কারণ বিদ্বেষ হচ্ছে তোমাকে আমার সহ্য হচ্ছে না, বিচ্ছেদ হচ্ছে তোমার সঙ্গে আমার একটু দূরত্ব বৃদ্ধি, ছাড়াছাড়ি হলো, উচাটন মানে একেবারে ডিলিট হয়ে গেল। আবার এই বিদ্বেষণের প্রকারভেদের মধ্যে আরো একটা প্রকারভেদ বৈভব করেন, আচ্ছা, এটা কি? ভুলে যাওয়া। তোমার কথা আর আমার মনে নেই। এরকমও হয়? হ্যাঁ, তুমি দেখবে এখানে অনেক ইনসিডেন্ট আছে যা তোমার মনে নেই, আবার অনেক ইনসিডেন্ট আছে যা তোমার মনে আছে। তো মনে নেই ইনসিডেন্ট গুলোই হচ্ছে বৈভব করা, যেখানে মনের কোঠাতে আস্তে আস্তে কোথায় যেন সেটা ডিলিট, রিসাইকেল বিনের কোথায় একটা কোথায় কুকিজের মধ্যে ঢুকে বসে আছে, আচ্ছা, নেই। ওটাকে বার করতে গেলে খুঁজে বার করতে হবে, তার কথা মনে পড়েই না, তাহলে কি আস্তে আস্তে ডিলিট ফরমেশন। তো সেই জায়গায় বৈভাবকরণ প্রয়োগ হয়। তো এই বিদ্বেষণ, বিচ্ছেদন, উচ্চাটন, বৈভাবকরণ, এইটার প্রয়োগ এই ধরনের বশীকরণ প্রয়োগের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয়, যেখানে এক ব্যক্তি অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে আছে, তাকে সেখান থেকে বার করে নিজের জীবনে নিয়ে আসতে হবে। সেই জায়গাতে এই বশীকরণ প্রয়োগের সাথে সাথে এই বিদ্বেষণ প্রয়োগও করতেই হয়, তবে গিয়ে সেই বশীকরণ তোমার কাছে সাফল্য পাবে। তাহলে বশীকরণ, তার মানে হচ্ছে যে আমাদের বশীকরণের মধ্যে এত ভাগ আছে, নানা রকম বশীকরণে type এর অনেক আলাদা। ভাগ আছে, তুমি ভাগ নেই, বাট এটা হচ্ছে এই যে 10 মিনিট শুনে বা আমার একটা বশীকরণ করে দিন, আমার বউ চলে গেছে, এইভাবে কোনোদিনও ফোনের মাধ্যমে হয় না। তার গল্প পুরো শুনতে হয়। কেন গল্প শুনতে হয়? আমার বউ আমায় ছেড়ে চলে গেছে। তো যখন এইসব শুরু করে আমাকে বলতে, শোনার পর সবার আগে আমি বলি, তোমার বিয়ে কি করে হলো? হুম, মানে কিভাবে তোমার বিয়ে হলো, প্রশ্ন। দ্বিতীয়, কবে চলে গেছে, কবে বিয়ে হয়েছে, কবে তোমার সঙ্গে কবে ছেড়ে চলে গেছে, আচ্ছা ছেড়ে চলে গেল কেন? মানে তিনি আমার কাছে এলে আমি তাকে এই প্রশ্নটা করি, সে হতভম্ব, আমি সবাইকে এই প্রশ্নটা করি, ছেড়ে চলে গেল কেন? সে ঘাবড়ে যায়, আরে বাবা আপনি তো বিয়ের জানেন সেটা। না। এবার দেখো, ছেড়ে চলে যাওয়ারও কারণ বিভিন্ন হতে পারে। কিরকম? ঝগড়াঝাটি হচ্ছে, রোজ হচ্ছে, ঝগড়াটা কবে হয়েছে, কবে গেছে, এই বিভিন্ন কারণে। যখন তুমি কাউকে ছেড়ে চলে যাবে, তাহলে অনেকগুলো কারণ হতে পারে। তুমি কত সম্পর্কে জড়িয়ে গেছো, সেটার জন্য হলো। তোমার সঙ্গে যার বর্তমান সম্পর্ক, সে প্রচন্ড ভাবে তোমাকে অত্যাচার করছে, সেটার জন্য হলো। তোমার সঙ্গে যার সম্পর্ক, তার সঙ্গে তোমার কিছুতেই বনিবনা হচ্ছে না, তুমি প্রচন্ড রেগে থাকছো, তার জন্য হলো। তোমার সঙ্গে যার সম্পর্ক, সেই সম্পর্ক ভাঙার ক্ষেত্রে তোমার বাড়ির লোক তোমাকে ব্রেন ওয়াশ করেছে, তোমার বন্ধুরা কুবুদ্ধি দিয়েছে, কান ভাঙিয়েছে, সেই ক্ষেত্রেও সম্পর্ক ভাঙে। তো সব বশীকরণ ক্ষেত্র এক নয়। যেরকম ধরো, তোমার সঙ্গে তোমার হাজবেন্ডের ঝামেলা, বশীকরণ করতে হবে। তাহলে তুমি যদি বা তোমার হাজবেন্ড যদি তোমার থেকে রেগে থাকে, তাহলে তাকে সবার আগে কি করতে হবে? আমাকে শান্ত করতে হবে, রাগ মানাতে হবে, রাগটাকে ভাঙাতে হবে। সেই ক্ষেত্রে ক্রোধ প্রশমন ক্রিয়া বলে একটি ক্রিয়া আছে। ক্রোধ প্রশমন মানে ক্রোধ রাগকে কমানো। থামানো। আচ্ছা, এই ক্রোধ প্রশমন ক্রিয়ার প্রয়োগ এই বশীকরণ ক্রিয়াতে করতে হয়। আবার যেখানে তোমাকে কান ভাঙিয়ে তোমার সম্পর্ককে ভাঙাচ্ছে, তাদের ক্ষেত্রে গিয়ে বিচ্ছেদন ক্রিয়া আচ্ছা, ব্যবহার করতে হবে বশীকরণের জন্য। আবার
যাদের সঙ্গে ধরো যেরকম হয় যে কোনো বন্ধু বান্ধব বা কোনো ব্যক্তির জন্য বিশেষভাবে এই সম্পর্ক নষ্ট হচ্ছে তোমার, তাহলে বশীকরণের সাথে তাকে উচ্চাটন ক্রিয়াও করতে হয়। এই লোকটা এখান থেকে চলেই যাক, এখান থেকে চলে যাক, যাতে আমার এই সম্পর্কটা টিকে যায়। ধরো অফিসে তোমার বর কাজ করে, অফিসের কলিগ হয়ে গেছে, এবার তুমি কি করবে? ও তো অফিসে যেতেই হবে, চাকরি ছেড়ে তো চলে আসবে না, তাহলে তুমি কি করবে? উচ্চাটন করলে ওই অফিস থেকে হয়তো চলে যাবে, অফিস কলিগটা ওখান থেকে চলে যাক, ওখান থেকে চলে যাবে, অফিস কলিগ চলে যাবে, ওর সঙ্গে বিদ্বেষও হোক আর ওখান থেকে চলেও যাক। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ। তো এই ক্ষেত্রে একটা হয়। আবার এই কর্মক্ষেত্রেও কিন্তু এই উচ্চাটন ক্রিয়া হয়। যেরকম ধরো রেষারেষি চলছে, বসকে বশীকরণ করে প্রমোশনের রাস্তা আমরা তৈরি করছি। বসকেও বশীকরণ করা? বসকে বশীকরণ করে প্রমোশনের রাস্তা চলছে, হ্যাঁ, কিন্তু দেখা গেল আর একজন ওইখানে এন্ট্রি নিচ্ছে, হ্যাঁ, তখন ওকে ওখান থেকে উচ্চাটন ক্রিয়া, বসের সঙ্গে ঝামেলা লাগাও আর একে এখান থেকে অফিস থেকে তাড়াও। বুঝতে পেরেছ? তো শুধুমাত্র যে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর গল্প এটা নয়, বশীকরণ কিন্তু নিজের কেরিয়ার বিল্ড করার জন্য এখানে অ্যাপ্লাই হচ্ছে, একদম বশীকরণ ক্রিয়া অ্যাপ্লাই হয়। আবার যেরকম ধরো মার্কেটিং জব, যারা বাইরে বাইরে ফিল্ডে কাজ করছে তাদের ক্ষেত্রে, বা যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রেও বশীকরণ, গ্রাহক বশীকরণ। গ্রাহক বশীকরণ। তো ওটা কি পার্টিকুলার কোনো ব্যক্তিকে দিয়ে হয়? না, সর্বজন বশীকরণের মধ্যে পড়ে। তখন যে আমাকে দেখবে সেই ওই মুহূর্তের জন্য আকর্ষিত হবে, হিপনোটিজম, হ্যাঁ, হ্যাঁ, হিপনোটাইজ হয়ে থাকবে। আমি যা বলবো মোটামুটি তাই ওর মাথায় ঘুরতে থাকবে। একদম। এই রকম একটা প্রভাবের বিস্তারও কিন্তু সেখানে এই বশীকরণের মাধ্যমে করা যায়। তো বশীকরণের পার্ট অনেক বড়, অনেকগুলো পার্ট আছে। সেইখানেতে বিদ্বেষণ আসে, আবার স্তম্ভন ক্রিয়াও আসে। স্তম্ভন বলতে মানে দেখো, একটু অন্যভাবে যদি দেখো, যে তুমি পাপ নেবে না, পাপ নেব না, না, আচ্ছা, তোমার হাজবেন্ড তোমার শাশুড়ি মায়ের খুব কথা শোনে, আচ্ছা, তুমি চাইছো যে তোমার শাশুড়ি মার ওই কথাটা কম শুনুন, আচ্ছা, তোমার হাজবেন্ড তোমায় ভালোবাসুক, আচ্ছা, তুমি তাহলে ওদের থেকে ছাড়াছাড়ি করাতে পারবে না, কারণ পাপ নেবে না। আচ্ছা, হ্যাঁ, ছাড়াছাড়ি, মা ছেলের মধ্যে ছাড়াছাড়িটা করাবো না, কিন্তু শর্ত দরকার। তখন ওই শত্রুকে চুপ করিয়ে দেওয়া, আচ্ছা, যেটা আমাদের মা বগলামুখীর মন্ত্রে, যেটা বগলামুখীর মন্ত্রে প্রয়োগ হয়। তো আমাকে তাকে চুপ করিয়ে দেওয়া, করিয়ে দিয়ে স্বামীকে বশ করে নেওয়া। তো এটার কর্মের, অর্থাৎ সমস্যার প্রকার ভেদে কর্মের প্রকার ভেদ তৈরি হয়, যে কার সঙ্গে কে যুক্ত হবে। তাই কোনোভাবেই আমরা বলতে পারি না আমার বউ চলে গেছে, আমার প্রেমিকা 4 মাস হয়েছে চলে গেছে, আমার প্রেমিক 6 মাস হয়েছে চলে গেছে, এনে দাও। এটার জন্য তার পুরো গল্পটা শুনতে হয়। এই যে ভিজিট দিয়ে সে আমার 2 ঘন্টা নেবে, 1 ঘন্টা নেবে, শুনবো তার কথাটা, ওই শুনবো তখনই যখন ওই মানে ওই রাস্তাটা বেরোবে। যতক্ষণ না তুমি পুরো ঘটনা শুনবে ততক্ষণ বেরোবে না। আবার এই বশীকরণও কিন্তু তখন গিয়ে এই বশীকরণের সাথে মহামৃত্যুঞ্জয়েরও যোগ আছে। কিরকম বশীকরণের সাথে আবার মহামৃত্যুঞ্জয় কিরকম যোগ? বশীকরণের মহামৃত্যুঞ্জয়েরও যোগ আছে। দেখবে স্বামী স্ত্রীর মধ্যে কেউ তন্ত্রোক্ত ভাবে বিচ্ছেদ করিয়ে দিয়েছে, আচ্ছা, যেটা আমরা করছি বারবার বিচ্ছেদ ক্রিয়া, দেখা গেল এটা ঘুরে চলে এসছে। আচ্ছা, তাহলে তার বশীকরণ করতে গেলে কি করতে হবে? আবার তাদেরকে যোগ করতে হবে, ক্ষতিটা কাটাতে হবে, সবার আগে বানটা কাটাতে হবে। তো বান কাটাতে হবে, মহামৃত্যুঞ্জয় এলো, আচ্ছা, সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। বশীকরণের গুরু তত্ত্ব আজকে বলে দিই, বশীকরণে যে কোনো ক্রিয়াতে মহামৃত্যুঞ্জয় মাস্ট, আচ্ছা, যে কোনো ক্রিয়াতে মহামৃত্যুঞ্জয় মাস্ট। মহামৃত্যুঞ্জয়ের কাজ কি, বা মৃত সঞ্জীবনীর কাজ কি? মহামৃত্যুঞ্জয়ের কাজ কি? মানে ওই বান কাটানো বা না, মহামৃত্যুঞ্জয়ের কাজ কি? আমরা কি বুঝি? জীবিত রাখা, জীবিত রাখা, অর্থাৎ রুগ্ন, মৃত, মৃতপ্রায় এরকম সাবজেক্টকে জীবন প্রদান করা। জীবন প্রদান করা। আচ্ছা, চলে আসো, সম্পর্ক তোমার হাজবেন্ড ঢুকছে, শেষ হয়ে গেছে, সেটাকে আর কিরকম আছিস, কোথায়, আর এই ঢুকছে, আর কদিন বাদে চলে যাবে সম্পর্কটা।
জীবন সেটাকে প্রদান জীবন করা। প্রদান করা। ব্যবসা কি বলি, চলছে না, ব্যবসাটা হয়তো বন্ধ হয়ে যাবে, এরকম ঢুকছে, ঢুকছে। জীবন প্রদান করা। হুম, তো সব কটি ক্ষেত্র যা বাজে অবস্থায় আছে তাকে পুনরুদ্ধার করার জন্য মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় ক্রিয়া, মৃত্যুঞ্জয় মন্ত্রের সেখানে সংযুক্ত থাকতেই হবে। বশীকরণের মধ্যেও মৃত্যুঞ্জয়ের প্রয়োগ মাস্ট। যে কোনো জিনিস পুনরুদ্ধার করতে গেলে তার মধ্যে মৃত্যুঞ্জয়ের প্রয়োগ মাস্ট, কিন্তু সেটাকে জানতে হবে সংকল্পের মাত্রা কি। হুম, অবশ্যই। না জেনে করে কোনো লাভ নেই। হুম, জলের বদলে কোল্ড ড্রিঙ্কস দিয়েও কিন্তু চলে, কিন্তু জানতে হবে তোমাকে হুম, যে জলের বদলে কোল্ড ড্রিঙ্কসটা, কোন কোল্ড ড্রিঙ্কসটা বিরিয়ানির সাথে খাবো। একদম। ওই বিরিয়ানির সাথে মিল্কোস খেতে পারে না, বিরিয়ানির সাথে মাজাও খাওয়া যাবে না। বিরিয়ানির সাথে মাথাও যাবে না। তো তোমাকে জানতে হবে। তো তাহলে তুমি ওই এক গ্লাস জলের বদলে তুমি ওই এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়েও কিন্তু চালাতে পারো। তো সেই ক্ষেত্রে আমরা বশীকরণকে আমরা অনেক ছোট করে দেখি, কিন্তু একটা বশীকরণ ক্রিয়া কখনোই ছোট পার্ট নয়। বশীকরণ ক্রিয়া অনেক বড় পার্ট। আর এই বশীকরণ ক্রিয়ার মধ্যেই তো বিভিন্ন রকম খাবার যায়, বিভিন্ন রকম খাবারের মাধ্যম রয়েছে, বিভিন্ন রকম মাছ মাংস যাচ্ছে, কখনো পায়েস যাচ্ছে, কখনো রসগোল্লা যাচ্ছে, কখনো রসমালাই যাচ্ছে, কখনো সন্দেশ যাচ্ছে, কখনো চিনি যাচ্ছে, কখনো নুন যাচ্ছে, এই বশীকরণ ক্রিয়ার মধ্যে মানে এই খাবারগুলো কি মানে যাকে বশ করব তাকে খাওয়াতে হবে? তাকে খাওয়াতে হবে। আচ্ছা। আমরা তাকে খাওয়াবো, তার খাবারের, এই খাবারের মধ্যে জিনিস যাবে, এই খাবারের মধ্যে দম যাবে, এই খাবারের মধ্যে প্রয়োগ যাবে, তবে গিয়ে সেটা মধ্যে একটা এনার্জি তৈরি হবে, যে এনার্জি তোমার শরীরে গিয়ে সেই মানুষটাকে ভাবতে বাধ্য করবে এই মানুষটা সম্বন্ধে। আচ্ছা, তাও আবার খারাপ না, ভালো। ভালো ভাবতে সাহায্য করে। ইমোশনকে বৃদ্ধি করে। বশীকরণ হচ্ছে ইমোশনকে বৃদ্ধি করা। বশীকরণ ক্রিয়ার প্রথম প্রয়োগই হচ্ছে ইমোশনকে বৃদ্ধি করানো, তার প্রতি ইমোশনটাকে বিল্ড করা। আর বিদ্বেষণ হচ্ছে তার প্রতি ইমোশনটাকে কমানো। কমানো। এই ছোট্ট জিনিস একদম। তাহলে এই যে খাবারগুলো, এই যে আপনি বললেন যে মাছও যাচ্ছে, মাংসও যাচ্ছে, পায়েসও যাচ্ছে, আর বললেন নুন যায়, নুন যায়, চিনি মিষ্টি যায়, যায়, চিনি সন্দেশ যায়, যায়। সন্দেশ যায়। তো দেখুন, মাছ মাংসটা তো হয়ে গেল একটা আমিষের পার্ট, আর এই যে পায়েস বা মিষ্টি এগুলো হচ্ছে নিরামিষের পার্ট। তো এই নিরামিষ আর আমিষের মধ্যে কি কোনো তফাৎ বা এরকম কোনো ব্যাপার আছে যে এটা চলবে না বা এটা চলবে? যেমনি আমরা মানে অনেকের ক্ষেত্রে থাকে, পুজো আচ্চাতে দেখিয়েছি কারো বাড়িতে নিরামিষ হয়, কেউ কারো বাড়িতে আমিষ ঢোকে না, এরকম ব্যাপার থাকে। দেশ এই তন্ত্র কুসংস্কার, পুরোটাই কুসংস্কার। 100%। আচ্ছা, আহার তিন ধরনের, আচ্ছা, সাত্বিক, তামসিক, হুম, রাজসিক। আচ্ছা, এই তো তিন ধরনের আহার। সেখানে আমিষ আর নিরামিষ এলো কোথার থেকে? আচ্ছা, আমরা যদি গ্রন্থকে নিয়েই চলি তাহলে আমিষ আর নিরামিষ কোথা থেকে? আমিষ নিরামিষ বলে তো কিছু নেই, আচ্ছা। এ তো মানুষের তৈরি করা জিনিস। আমিষ নিরামিষ বিভেদ আহারের মধ্যে তো মানুষের তৈরি করা। মুসুর ডাল আমিষ, হ্যাঁ হ্যাঁ, মুসুরটা, পুঁই শাক আমিষ, আবার এক জগতের লোকের জন্য পেঁয়াজ নিরামিষ, পেঁয়াজ নিরামিষ, আবার এক জগতের লোকের জন্য পেঁয়াজ আমিষ। আমিষ। এক্স্যাক্টলি, এটা একজনের ক্ষেত্রে মাছ নিরামিষ, পেঁয়াজ দেওয়া চলবে না, পেঁয়াজ দিলে ওটা আমিষ হয়ে যাবে। হ্যাঁ, মাছ নাকি নিরামিষ, মাছের ঝোল খাবে অথচ সেটা পেঁয়াজ রসুন ছাড়া, এটাও শুনেছি। তো এইগুলো অদ্ভুত লাগে শুনতে। এ তো কুসংস্কার। আমিষ এবং নিরামিষ এটি বিভেদ তৈরি হয় খাবারের মধ্যে তখনই যখন এর মধ্যে এনার্জেটিক পরিবর্তন আসবে। মাংস, মাছ একাধারে আমিষ, একাধারে নিরামিষ। কিরকম? এটা বলতে গেলে তোমাকে একটা গল্প বলতে হবে। গল্পটা বললে তবে এটা বুঝতে পারবে, কারণ এটা বুঝবার জিনিস আমিষ আর নিরামিষ। আমরা রাজরাজাদের
জীবনীতে দেখেছি যে তাদের সময় তাদের কুলপুরোহিত, তাদের পণ্ডিত, এদের আহার রাজ দরবার মানে রাজকোষ থেকে, রাজার এখান থেকে রান্নাবাড়ি করে যেত। তাদের পুরোহিত এর খাবার রাজার এখান থেকে দিনের পর দিন আসে, যেরকম চলছে সাত্ত্বিক খাবারই চলছে, খাচ্ছেন। সাত্ত্বিক খাবার বলতে মানে ফলমূল, ফলমূল, দুধ, দই, পনির, এরকম ধরনের জিনিস, ঠিক আছে, যার মধ্যে ধরো ভেষজ খাবার, এইসব জিনিস চলছে, যেখানে মাছ মাংস এসবের চলে। এই খাবার বছরের পর বছর তিনি খাচ্ছেন। খেতে খেতে হঠাৎ করে সেই ঋষিগণ অর্থাৎ ঋষি দেখতে পাচ্ছেন তার স্বভাবের পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তার শান্ত স্বভাব উগ্রতায় পরিণত হয়েছে সাত্ত্বিক খাবার খেয়ে। সেই সাত্ত্বিক খাবারকে। আচ্ছা, তার শান্ত স্বভাবের মধ্যে লোভ আসতে শুরু করেছে, হিংস্রতা আসতে শুরু করেছে, মানুষের প্রতি মানে মানুষের সম্পদের প্রতি, নারীদের প্রতি তার একটা দৃষ্টি পরিবর্তন হতে শুরু করেছে। সে ধ্যানযোগী মানুষ, ঋষি মানুষ, সে পাগল হইতে শুরু করেছে। এটা হচ্ছেটা কি, হচ্ছেটা কি খোঁজ নিতে গিয়ে তিনি দেখছেন যে রাজার বাড়ির খাবার থেকে তার এই সমস্যার সৃষ্টি হয়েছে। এই রাজার বাড়ির খাবারের সমস্যার সৃষ্টি হতে তিনি রাজদরবারে হাজির। বলছে, হে রাজন, আপনার বাড়ির এই খাবার আমি খাবো না। কেন? ঘাবড়ে গেছে, কেন খাবে না ভাই? আপনার এই বাড়ির খাবার খেয়ে আমার স্বভাবের পরিবর্তন ঘটছে, আমি ক্রোধী হয়ে যাচ্ছি, আমার লোভ আসছে, নারীদের প্রতি দৃষ্টির পরিবর্তন হচ্ছে, মানসিকতার পরিবর্তন হচ্ছে। আপনি আমাকে এই খাবার খেতে বলবেন না। তখন অনুরোধ করছে রাজা যে তাহলে আপনি আমাকে বলুন, এই যে কদিন ধরে আমার বাড়িতে যে আহার আপনি পাঠিয়েছেন সেটা কোথা থেকে পাঠিয়েছেন? তখন রাজা বলছে, কেন, আমাদের রন্ধনশালা থেকে পাঠানো হয়েছে। যে রন্ধনশালা থেকে পাঠানো হয়েছে, যে নিয়মে তৈরি হতো সেই নিয়মে সেইভাবেই হচ্ছে। তখন রাজা বলছে, এখানে একটু সংযোজন হয়েছে, একটু পরিবর্তন হয়েছে। কি? এই কদিন আমার এখানে কিছু দস্যু ছিল, তাই এই দস্যুদের খাবারও আপনার খাবারের সময় তৈরি করা হয়েছে। সেই খাবারের থেকে দস্যুদের খাবার গেছে, আপনার কাছেও খাবার গেছে। তাহলে কি হলো ব্যাপারটা? এই খাবার তৈরির সময় যে মনোভাব নিয়ে তিনি খাবার তৈরি করেছেন, সেই মনোভাব ওই খাবারের মধ্যে বিরাজ করেছে। মানে যে বানাচ্ছিল সে ভাবছে যে আমি তো দস্যুদের জন্য বানাচ্ছি, তার প্রতি একটা রাগ, ক্ষোভ ওটার মধ্যে গেছে, এনার্জিটা ট্রান্সফার হয়েছে। এইভাবেই খাবারের বিভেদ শুরু হলো, অর্থাৎ প্রকারভেদ, আমিষ আর নিরামিষ। সাত্ত্বিক মন, সাত্ত্বিক বচন আর সাত্ত্বিক ভাব নিয়ে তুমি যে আহার, যে ব্যঞ্জন তৈরি করবে সেই ব্যঞ্জন নিরামিষ। আর যে আহার বা যে ব্যঞ্জন তুমি ক্রোধ, হিংসা, খুনসুটি, তারপরে পিএনপিসি, এই সব ধরনের জিনিস নিতে নিতে, গাল গপ্প করতে করতে তুমি তৈরি করবে, সেই গানেতে সেটি আমিষ খাবারে পরিণত হবে। আবার তুমি দেখবে বর্তমানে এই আমিষ খাবারের পরিমাণ অনেক বেশি। একদম। কেন বেশি? তার কারণ হচ্ছে, সব থেকে বড় দায়ী হচ্ছে ফোন। ফোন কানে নিয়ে গল্প করতে করতেই রান্নাবাড়ি চলে। আর যার কুপ্রভাব, কারণ ওখানে পিএনপিসি হয় ফোনে, খুব কম যে কার্যকর কর। এই যে পিএনপিসির প্রভাব, তার এনার্জির প্রভাবটা ওইখানে পড়ে।
নিরামিষ খাবারও আমিষ হয়ে যাচ্ছে। একদম। হুম। যদি আমিষই আমিষ হতো তাহলে মা কালী, মা তারা, লক্ষ্মী এদের কাছে মাছ মাংসর ভোগ যেত না। সেটাই। যদি এবং তাদের কাদের কোথায় যাচ্ছে, সেই সতীপীঠ গুলোতে যাচ্ছে, হুম, যেখানে আমরা বলছি ঈশ্বর স্বয়ং বিরাজ করেছেন বিরাজ এখানে। করেছেন। মানে তার শরীরের অংশ পড়েছে সতীপীঠ। তো সেখানে এটা যেত না। হুম, আর যদি অনাচার হতো, শিষ্টাচার হতো, তাহলে ক্রোধিত হতেন তিনি, হুম। ক্রোধিতও হন না। সেই ক্ষেত্র থেকে আমিষ এবং নিরামিষ এটা একদমই হচ্ছে কুসংস্কারগ্রস্ত। কুসংস্কার ছাড়া আমিষ আর নিরামিষ হয় না। আমিষ নিরামিষ খাবারটা তৈরির সময় তার পরিবর্তন ঘটে, যখন সে তৈরি হচ্ছে তখন এর পরিবর্তন ঘটে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো বাড়িতে যারা একদম ভেজিটেরিয়ান আর কি, মানে মাছ মাংস ডিম খান না, কিন্তু বাড়িতে প্রচন্ড অশান্তি, মনের মধ্যে রাগ নিয়ে রান্না করছে বা কিছু, দেখবে এখানে সবার মধ্যে ঝামেলা হয়। হ্যাঁ, সে খাবার আমিষ। হ্যাঁ, সেই খাবার আমিষ এবং ওই রাক্ষস সমতুল্য আমিষ, বুঝতে পেরেছ? দানব সমতুল্য আমিষ, যেখানে আহার, যে ব্যঞ্জন গ্রহণ করে, আহার গ্রহণ করে মানুষের স্বভাবের পরিবর্তন হয় এবং সেটি কুদিকে ধাবিত হয়, সেই খাবারকে বলা হয় আমিষ। ওই সুষম আহার, বিষম আহার, তো এই রকম ভাবেই এটা হচ্ছে এই বিষম আহার। আর যেটার মধ্যে মানুষের পরিবর্তন হবে, ঈশ্বর চেতনা, মানুষের মধ্যে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা বৃদ্ধি পাবে, যেখানে ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে, কর্মশক্তি বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে সুষম আহার অর্থাৎ নিরামিষ আহার। তুমি দেখবে এই আমিষ ব্যঞ্জন মানে তৈরিযুক্ত আমিষ ব্যঞ্জন গ্রহণ করার পর আলসেমি আসে। আচ্ছা, এটা নোটিস করতে হবে। কুড়েমি আসে। খাওয়ার পর দেখবে এখানে নিদ্রা আসে। আর সুষম আহার অর্থাৎ পূর্ণ মাত্রায় নিরামিষ খাবার খেয়ে দেখবে এনার্জি আসে, একটা পাওয়ার আসে, কর্মে করার ইচ্ছা শক্তি বৃদ্ধি পায়। আবার কিছু খাবার খেয়ে ইচ্ছা শক্তির লোপ পায়, ওগুলো হচ্ছে আমিষ, বিষম আহার। এইগুলো হচ্ছে নিরামিষ সুষম আহার। বুঝতে পেরেছ যে আমিষ এবং নিরামিষ প্রকারভেদ। ফলের মধ্যেও কিন্তু তুমি সেটাকে আমিষতায় পরিণত করতে পারো, অর্থাৎ বিষম আহারে পরিণত করতে পারো। ফলকেও কিভাবে? তুমি রোজ একটা গাছের সামনে গিয়ে রোজ গালাগালি দাও, আচ্ছা, দেখো ওই ফল খাও, ফলের স্বাদই চেঞ্জ, মানে পরিবর্তন হয়ে যাবে। একদম। রোজ গালাগালি দাও, রোজ বাজে কথা বলো ওই গাছের সামনে, রোজ ওই ফলের গুণাবলী পরিবর্তন হতে বাধ্য, ওটা বিষম ফলে পরিণত হবে। ও ফল হিংসা, রোজ হিংসা, রোজ করতে থাকো, ওইখানে ওই ফল গ্রহণ করে এনার্জির পরিবর্তন হয়ে যাবে ওর ভিতরে। ওই ফল গ্রহণ করে দেখবে এখানে তার মধ্যে হিংসা আসছে, সেও গালি গালা ছানা টানা করতেই থাকছে। মানে ইউনিভার্সের মধ্যে যেটাই স্প্রেড হচ্ছে সেটাই ক্যাচ হচ্ছে একদম সবকিছুর মধ্যে, খাবারের মধ্যে বলুন বা যে কোনো সবকিছুর মধ্যেই সবকিছু বহন করে চলে। আজকে তোমার কথা আমি শুনতে পাচ্ছি, তোমার আমার আওয়াজ তুমি শুনতে পাচ্ছ, এটা বহনের মাধ্যমে, এটা তো বহন হচ্ছে। এই বহন, এই মিডিয়াম যদি না থাকে, মিডিয়েটর যদি না থাকে, তাহলে তুমিও শুনতে পেতেন, আমিও শুনতে পেতাম না, আমার নিজের আওয়াজে নিজেরাই শুনতে পেতাম না। সবকিছু যাওয়ার একটা মাধ্যম থাকে, সবকিছু নিজের চিন্তা যাওয়ারও একটা মাধ্যম। তো প্রত্যেকটা জিনিসের মধ্যেই এনার্জি বিরাজ করে এবং প্রত্যেকটা জিনিসই এনার্জিকে নেয়। দেখবে এখানে বিশেষ করে খেলোয়াড়দের মধ্যে পাবে যে জুতোটা পরে রান হয়েছে ওই জুতোটাই ও পরে,
হ্যাঁ মানে লাকি বলে একটা যে লাকি পেন, ব্যাটটাতে লাকি ভালো, কালার, হ্যাঁ, লাকি ব্যাট, যে লাকি ব্যাটটাতে 6 মেরেছে এবং সেই মজার ব্যাটটা। বিষয় হচ্ছে ওটা লাকি তো লাকি থাকে, আনলাকি হয় না। এসে পার্সেন্টেজ কিন্তু সে লাকি থাকে। আবার লংনিটিউড ল্যাটিটিউড অনুসারে দেখবে কেন একটা প্লেয়ার ওই মাঠেতেই ভালো খেলে, সেটা যে দেশেরই মাঠ হোক, ওই মাঠেতেই ও একটা দুর্ধর্ষই খেলে, সব পুরো টিম ধরাশায়ী, ও ব্যাটা একা ভালো খেলছে। তো এই যে স্থান ভেদ, প্রকার ভেদের লাকি, একটা জড় জায়গা, জড় বস্তু, তাহলে কি করে ওর মধ্যে প্রত্যেকটা জিনিসের ভাইব্রেশন, ভাইব্রেশন আছে। প্রত্যেকটা জিনিসের নিজস্ব এনার্জি আছে। সেই এনার্জি গুলোই হচ্ছে গুড আর ব্যাড। কি দিয়েছো ওই এনার্জিতে, মানে ওটার মধ্যে এনার্জি, সেই অনুসারে ওটা আমিষ আর নিরামিষ। আহারে নিলে আমিষ নিরামিষ, আর না হলে হচ্ছে গুড ব্যাড। এখন আমরা এরকমও তো শুনেছি যে নামেরও ভাইব্রেশন হয়, হয়তো মানে বাচ্চাদের নাম রাখার আগে ভেবে চিন্তে নাম রাখতে হয়, সেটা যে ডাকি আমরা সেই নামটা কি, নামটা হচ্ছে শব্দাঙ্ক, শব্দাঙ্ক। তাই তো। এখন তোকে একটা গালাগালি দিই, তাহলে কেমন লাগবে? খারাপ লাগবে, কেন লাগবে? বাজে কথা, তাই মানে আমরা জানি বাজে কথা, ভাইব্রেশনটা Vibration। নিজের নিজের মাইন্ডে হিট মাইন্ডে করছে। হচ্ছে। তাহলে দেখো শব্দাঙ্কের পরিবর্তনে কিন্তু নিজের উল্টো দিকের মানুষের ভাইব্রেশন পরিবর্তন হচ্ছে। তাহলে এই শব্দাঙ্ক অর্থাৎ নামটারও ভাইব্রেশন তাহলে সেই কাজই করবে। তো এই নামের ভাইব্রেশনটা সঠিক হওয়ার দরকার হয়, এবং আমরা বলি না ওই একটা এ যোগ করে দাও, একটা আই এক্সট্রা যোগ করে দাও, এর উচ্চারণটাও করতে হবে তোমাকে। শুধু লেখাতে হবে না, উচ্চারণটাও করতে হবে। একদম। আজকে একজন এসেছিলেন, ও সুমান লেখে, ইংলিশে SUMAN, বাংলায় লিখছে দন্ত স্বরে সুময়াকার দন্তের ন। সুমান। তাহলে বাবা সুমনের ইংলিশ কি SUMAN, তুই কি বলছিস SUMAN, তাহলে তো সুমন হলো, সুমান হলো কোথা দিয়ে? তখনও বুঝতে পারলো যে একটা এ মিসিং, ডবল এ হবে সুমান, কিন্তু সাধারণ সুমান। তো এই যে উচ্চারণ হিট করবে, সেটার জন্য তোমাকে সঠিক যে বানানটা তৈরি করলে, যে নামটা তৈরি করলে, তার সঠিক উচ্চারণটাও তোমাকে হিট করতে হবে, অর্থাৎ শব্দাঙ্ক জায়গা অবধি পৌঁছবে, এনার্জি জায়গা অবধি পৌঁছবে। এই এনার্জিটা এটাও আমিষ না নিরামিষ সেটা কিন্তু বোঝা যাচ্ছে, অর্থাৎ গুড অর ব্যাড। হ্যাঁ, ওইটাই শুনেছি যে মা মানে দিদিমা কাকিমাদের কাছে শুনেছি যে আগের দিনের নাম ভেবে চিন্তে রাখা হতো, নামের সাথে ক্যারেক্টারের মানে সেই নামের সাথে ক্যারেক্টারের মিল থাকে একদম। মানে যেরকম মানে এক্সাম্পল দিচ্ছি, কারোর নাম পবন, পবন কি হাওয়া, ওকে ধরে রাখা যাবে না, ও ওরকমই থাকবে, এরকম শোনা কথা। তো এটা কি সত্যি? প্রভাব যদি তার উপর কন্টিনিউ পড়ে তাহলে সত্যি। বর্তমানে সব মিথ্যে। আচ্ছা, কেন সেটা? একটা মানুষের কতগুলো নাম, এ বলছে সোনাই, ও বলছে ঘুটুরি, ও বলছে বাবু, ও বলছে খাবু, একটা মানুষকে 10 জন 10 খানা নাম দিয়ে ডাকছে, তাহলে ভাইব্রেশনটা কোথায় রইল? ভাইব্রেশন তো কেটে কুটে ছোটে পুরো একদম, কোথাও কালো কালার, কোথাও নীল কালার, কখনো হলুদ, কেউ সবুজ, সব দিয়ে মিক্স করে কি হলো এটা কালো ঝোল ভোল কালো কালার। তো সেই ক্ষেত্রে গিয়ে যদি একটি নামই রাখা হয় তাহলে নাম কাজ করে, সেটা ভেবে চিন্তে রাখা উচিত। সেই জন্য অফিসিয়াল নামটা কাজ করে মানুষের অনেকটা বেশি, কারণ একটা টাইমের পর ওই অফিসিয়াল নাম প্রচন্ড ভাবে তাকে ডাকা হয়, অফিসিয়াল নামে লোক চিনতে থাকে, তখন সেটা কাজ করা শুরু করে। ভাইব্রেশন সেই আমিষ নিরামিষের গল্প, গুড অর ব্যাড, সেই ক্ষেত্রে কাজ হয়। তাহলে আজকে অনেক কিছু জানলাম। আমরা কি জানলাম? বশীকরণের নানা রকম প্রকারভেদ, বিদ্বেষণ
এবং এই আমিষ নিরামিষ যে আমাদের খাবারের মধ্যে যে মানুষের মধ্যে কুসংস্কার, সেটা হয়তো আজকে কিছুটা অশোক মহারাজ আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছে। আর যে প্রশ্নগুলো ছিল যে এই কিছু মন্ত্র পড়ে হয়তো দুদিনের মন্ত্র পড়ে কাউকে বাঁচানো, প্রাণ সংশয়, এটাও নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আগামী দিনে আরো অনেক কিছু সংশয় যেগুলো আমাদের মনে আছে, আমরা নিশ্চয়ই আসবো অশোক মহারাজের কাছে সেগুলোকে ক্ল্যারিফাই করতে বা ক্লিয়ার করতে। আগের ভিডিওগুলো আপনারা অলরেডি দেখেছেন, তার সে কিরকম লাগছে, কোথা থেকে শুনছেন নিশ্চয়ই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর বাকি ভিডিওগুলো দেয়া থাকবে লিংকে, নিশ্চয়ই দেখবেন, সবাইকে অনুরোধ রাখলো। আর কোথা থেকে দেখছেন সেটা নিশ্চয়ই জানাবেন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, শীতের অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। আজকের মতো এখানে। Friday suspense. শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।